হই হই কাণ্ড রই রই ব্যাপার করা একটা কিক পারছে পাশায় যে এটাই হওয়া উচিত, টিট ফর ট্যাট। তোমাদেরকে এটার পরিণতি ভোগ করতে হবে, কারণ সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুল বাঁকা করাই শ্রেয়। মাইর খাইছে কিন্তু আওয়াজ করার সুযোগ নেই, কারণ সেখানে শতভাগ সঠিক। এই জেনজি জেনারেশনের একটা বিরাট অংশ সর্বতোভাবে ছাত্র শিবিরের রাজনীতি, ছাত্রী সংস্থার রাজনীতি, জামায়াতে ইসলামীর রাজনীতির প্রতি তাদের পূর্ণ সমর্থন এবং পূর্ণ আস্থা ব্যক্ত করছে। মুসলিম সাংবাদিক, সাহসী সাংবাদিক, সময়ের সেরা সাংবাদিক জনাব মাহমুদুর রহমান এক প্রকার চপেটাঘাত মেরেছেন তারেক রহমানের উপর। মানুষ যখন সমালোচনার মুখে এনেছে, ঠিক তখন ফখরুল ইসলাম আলমগীর যেন ওই কাটা গায়ের উপরে একটা মলমের প্রলেপ দিয়ে তিনি এটাকে একটু ঢাকার চেষ্টা করলেন, অর্থাৎ আমাদেরকে ভুলিয়ে দেবার চেষ্টা করলেন। বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরবার পর থেকেই বলা ভালো, তিনি দেশে ফেরবার আগেই তাকে ঘিরে যে ব্যাপক উচ্ছ্বাস, উদ্দীপনা এবং সমর্থনের জোয়ার প্রকাশের একটা নজির তৈরি হয়েছে, তাতে মনে হচ্ছে যে তিনি যে পরবর্তী প্রধানমন্ত্রী সেটা মেনে নিয়ে কেউই তার প্রতি সমর্থন প্রকাশ থেকে পিছিয়ে থাকতে চাইছেন না। তারেক রহমান ফিরতে পারছেন এটা নিশ্চিত হওয়ার পরেই বুঝতে বাকি ছিল না যে ভারত, যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশের রাজনীতি এবং ভূরাজনীতির জন্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো যেমন, তেমনি বাংলাদেশের সেনাবাহিনী নিশ্চিতভাবেই বিপুল সমর্থন দিয়ে তাকে বাংলাদেশে নিয়ে আসছে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবার জন্যই। এবং এমন একটা পরিস্থিতিতে বাংলাদেশের দুই শীর্ষ সম্পাদক মতিউর রহমান, মাহফুজ আনাম যেমন প্রকাশ্য সভায় তারেক রহমান প্রত্যাবর্তন উপলক্ষে পরিকল্পনা সভায় গিয়ে বলে এলেন যে তারা বিশ্বাস করতে চান আগামীর প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান, কারণ প্রথম আলোর জরিপে সুস্পষ্টভাবে বিএনপিকেই বিজয়ী দল হিসেবে জরিপে অংশগ্রহণকারীরা চিহ্নিত করেছেন। ঠিক তেমনি তিনি দেশে আসবার পর তাকে সমর্থন জানাতে গুলশান কার্যালয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দের ভিড় লেগে গেল। জামায়াতে ইসলামীর আমির থেকে বাংলাদেশের ঐতিহ্যবাহী বাম দল কমিউনিস্ট পার্টি বাংলাদেশ, সিপিবি, মার্ক্সবাদী দল, যাদের মুজিববাদী কমিউনিস্ট বলা হয়, তারা পর্যন্ত গিয়ে তারেক রহমানের দরবারে গিয়ে তাদের সমর্থন এবং অনুরাগ তারেক রহমানের প্রতি জানিয়ে এসেছেন। কাজেই বাংলাদেশ জুড়ে যে তিনি একটা প্রবল গণজোয়ার সৃষ্টি করেছেন সেটা স্পষ্ট হয়ে উঠছে যখন বাংলাদেশের পত্র পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যমে কে আসলে কবে তারেক রহমানের সঙ্গে তার দরবার মানে গুলশান কার্যালয়ে গিয়ে দেখা করছেন, সেটাই মূল শিরোনাম এবং সংবাদ এবং ছবি হয়ে উঠছে। তখন তিনি যে পরবর্তী প্রধানমন্ত্রী এবং তাকে প্রধানমন্ত্রী বানাতে ভারত থেকে শুরু করে বাংলাদেশের সম্পাদক বৃন্দ থেকে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থার প্রধান গিয়ে যখন গুলশান কার্যালয়ে তার সঙ্গে দেখা করে আসছেন, মানে সকলের যে একটা উদ্গ্রীব অবস্থা সেটা স্পষ্ট হয়ে উঠছিল। পুলিশে, প্রশাসনে, সেনাবাহিনীতে, বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে গত কয়েক মাস ধরে কিন্তু বিপুল পরিমাণ জামায়াতে ইসলামীর সমর্থন দেখা গেছে। কিন্তু তারেক রহমান ফিরছেন, তারেক রহমান ফিরে গেছেন, এই পরিস্থিতিতে সব পাল্টে যায়। সকলের মুখ, সকলের একমাত্র সমর্থন প্রকাশের একটা সুস্পষ্ট জায়গা হয়ে ওঠে। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ভাষায় একমাত্র কিবলা হয়ে ওঠেন তারেক রহমান এবং বিএনপি এবং তারেক রহমানের গুলশান কার্যালয়। দেখুন, এমন একটা গণজোয়ার যখন ভিজিবলি মানে একেবারে দৃশ্যত সৃষ্টি হয়েছে তারেক রহমানের জন্য, সে অবস্থায় তারেক রহমান দেশে ফেরবার পর বিএনপির নির্বাচনী জয় এখন শুধুমাত্র সময়ের ব্যাপার, এমন যখন ঘোষণা করা হচ্ছে, মানে মতিউর রহমান বলছিলেন যে তাদের জরিপে বলে এসেছে 66% বেশি মানুষ যে বিএনপি নির্বাচনে জয়ী হবে, এবং সেই জরিপে 26% কিছু বেশি মানুষ বলেছিল যে জামায়াতে ইসলামী জয়ী হবে আগামীর নির্বাচনে। কিন্তু তারেক রহমান দেশে ফিরেছেন আর আরেক সংগঠন তারা জরিপ ঘোষণা করে ফেলেছে, তারা বলে দিয়েছেন যে বাংলাদেশের 70% মানুষ এখন বলছে তারা বিএনপিকে ভোট দেবে, মাত্র 19% ভোট দেবে জামায়াতে ইসলামীকে। অথচ ওই প্রথম আলো জরিপের কদিন আগে মার্কিন সংস্থা IRI, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, তারা একটা জরিপ করেছিল, তখনও বলা হচ্ছিল জামায়াতে ইসলামী নাকি বিএনপির একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, দুই দলের ভোটের পার্থক্য মাত্র 4%। মানে জোয়ারটা এমন প্রবলভাবে সৃষ্টি হলো যে, যেটা বলছিলাম যে মনে হচ্ছে মতিউর রহমান যেমন আস্থা প্রকাশ করে বলেছেন যে তারা তাদের জরিপের ওপর আস্থা রাখেন, তাই তারা মনে করেন বিএনপি সবচেয়ে বড় দল হিসেবে নির্বাচনে আসবে, মনে হচ্ছিল এটাই রায়, এটাই ফলাফল। অথচ বাংলাদেশে গত 15-16 মাসে যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো, প্রত্যেকটিতে তারেক রহমানের দল বিএনপির যে ছাত্র সংগঠন, ছাত্র দলের ভরাডুবি হলো, ছাত্র শিবির ভূমিধস বিজয় পেল, মানে সবগুলো বিশ্ববিদ্যালয় প্রায় পূর্ণাঙ্গ প্যানেলে অথবা পূর্ণাঙ্গ প্যানেলে বিজয়ী হলো। তো এমন অবস্থায় ঠিক কেন জাতীয় নির্বাচনে বিএনপি নিশ্চিতভাবে বিজয়ী হবে সেটা নিয়ে প্রশ্নটা আসলে ডাকসু নির্বাচনের জোয়ার থেকেই কিন্তু অনেকেই তুলছিলেন। মানে আমার মনেও এই প্রশ্ন বারবার উঠেছে, আপনারা জানেন নবনীতা চৌধুরীর বয়ানে বারবার এই প্রশ্ন তুলেছি। এ দফায় যখন গণজোয়ার তারেক রহমানের জন্য, যখন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর লাখ লাখ মানুষ তাঁর জানাজায় যোগ দিলেন এবং বলা হলো যে এই শোক,
এই উচ্ছ্বাস, এমন একজন নেত্রীকে নিয়ে, নেতাকে নিয়ে বাংলাদেশে এমন শোকের উদাহরণ আর নাই। তো এমন উচ্ছ্বাস, এমন শোক, এমন এক নেতার জীবন উদযাপনের মাঝে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো আবারও একটি ছাত্র সংসদ নির্বাচন। এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো, জকসু নির্বাচন ঢাকার বুকে। সেই নির্বাচনেও আবারও ছাত্র দলের সম্পূর্ণ ভরাডুবি, ছাত্র শিবির পূর্ণ প্যানেলে বিজয়ী। তো তাহলে এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা যদি বাংলাদেশের এক একটা ছোট ইউনিট হিসেবে ধরে নেই, মানে আমি না ধরবার কোনো যুক্তিসঙ্গত কারণ দেখি না। কারণ এক একটা পাবলিক বিশ্ববিদ্যালয় ধরুন, এই ভোটারেরা তারা 18 থেকে 28 বছর বয়সী, মানে তারা জেনজি ভুক্ত, মানে এই যে ভাগভুক্ত, এবং এদের মধ্যে সাধারণভাবে 50-50 নারী পুরুষের রেশিও, 55-45 অনেকে বলেন নারী পুরুষের রেশিও আছে। এবং এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু সারা বাংলাদেশ থেকে সকল আর্থসামাজিক অবস্থা থেকে এসে এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যুক্ত হচ্ছেন। এবং ভোটের এই নিয়ম, ওই নিয়ম, ব্যালট পেপার, কি মেশিন, গণনার মেশিন, এসব নিয়ে নানা রকম অভিযোগ ছাত্রদল সহ বিভিন্ন পক্ষ বিভিন্ন নির্বাচনে তুলেছেন বটে, কিন্তু যারা ভোট দিতে গেছেন তারা ভোট দিতে গেছেন, ভোটারদের অংশগ্রহণের উৎসাহ ছিল এবং প্রত্যেকটি ভোট গণনা যে হয়েছে এ বিষয়ে কেউ কোনো সন্দেহ প্রকাশ করেন নাই। তাহলে এমন নির্বাচনগুলোতে ছাত্রদল দাঁড়াতেই পারছে না। সেই ছাত্র সংগঠনের মূল সংগঠন সত্যি পুরো বাংলাদেশের জাতীয় নির্বাচনে 70% মানুষের ভোট পেয়ে বিজয়ী হয়ে আসবে? মানে জরিপের ওই ফলাফলের সঙ্গে কেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনের কোনো ফলের কোনো সম্পর্ক দেখা যাচ্ছে না? এমনকি এমন একটা সময়ে বিস্ময়কর, যখন সবে তারেক রহমান এসেছেন, তার মানে বিএনপির নেতৃত্বের সংকট নাই। তার মানে বিএনপির নেতাকে বাংলাদেশের মিডিয়া মেনে নেবে কিনা, বাংলাদেশের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো মেনে নেবে কিনা, বাংলাদেশের পরবর্তী নেতাকে বিদেশি পরাশক্তিগুলো মেনে নেবে কিনা, বাংলাদেশের পরবর্তী নেতাকে বাংলাদেশের সেনাবাহিনী, প্রশাসন, পুলিশ তারা মান্য করবে কিনা, এই সব সন্দেহের অবসান ঘটিয়েছেন তারেক রহমান লন্ডন থেকে 17 বছর পরে ফিরে। অথচ জকসু নির্বাচনে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে এর কোনো ফল নাই, এর কোনো প্রতিফলন নাই। দেখুন, যে জকসু নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে দেখা যাচ্ছে যে শিবির সমর্থিত যে অদম্য জবিয়ান ঐক্য প্যানেল, তার ভিপি রিয়াজুল ইসলাম তিনি পেয়েছেন 5564 ভোট। তার নিকটতম ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব তিনি পেয়েছেন 4688 ভোট। মানে তাদের দুজনের মধ্যে ভোটের ব্যবধান কিন্তু 880। জিএস পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন 5470 ভোট। নিকটতম ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের জিএস প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন 2203 ভোট। তার মানে জিএস পদে দুই প্রার্থীর, ছাত্র শিবিরের প্রার্থীর চেয়ে ছাত্রদল প্রার্থী কম পেয়েছেন 3267টি ভোট। আর এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থী পেয়েছেন 5002টি ভোট, আর ছাত্রদল সমর্থিত প্রার্থী পেয়েছেন 3868টি ভোট। তার মানে এখানেও হাজারের বেশি ভোটের পার্থক্য। তো এই অবস্থায় পূর্ণাঙ্গ প্যানেলে এই যে জকসুতেও শিবিরের বিজয়, এটাকে আসলে বিএনপি অ্যাড্রেস করছে কিনা, নাকি বিএনপিও মানে সকলে তাদেরকে বলছেন যে আপনারাই পরবর্তী সরকার, আপনারাই পরবর্তী প্রধানমন্ত্রী, তাতে আস্থা রাখছে এবং ভাবছে না যে এই যে ছাত্র শিবির, দেখুন বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে 90-এর পর থেকে ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন সহ সকল ছাত্র সংগঠনের একরকম মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ ছাত্র শিবিরের প্রকাশ্য রাজনীতি কিন্তু নিষিদ্ধ ছিল। তো সে অবস্থায় এই ছাত্র শিবির এমন ভাবে নিজেদের সংগঠিত করেছে, এমন ভাবে বরাবর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের অবস্থান ধরে রাখতে পেরেছে যে মাত্র 2024-এর 5ই আগস্টের পর তারা তাদের গুপ্ত অবস্থান থেকে, মানে এই শব্দটা ছাত্রদলই বারবার ছাত্র শিবিরকে হেনস্থা করতে ব্যবহার করে বটে, কিন্তু মানে তাদের গোপন অবস্থান থেকে যে মাত্র প্রকাশ্যে বেরিয়ে এসেছেন, দেখা গেল তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির, তাদের ছাত্রীদের সংগঠন ছাত্রী সংস্থা প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে বছরের পর বছর ধরে চলেছে, গণতান্ত্রিকভাবে তাদের নেতৃত্ব নির্বাচিত হয়েছে, তাদের সংগঠনই সবচেয়ে শক্তিশালী এবং যেবার সকল ভয় ভীতি মুক্তভাবে তারা গোপন থেকে প্রকাশ্যে বেরিয়ে নির্বাচনগুলো করতে পারছে, তারা পূর্ণ প্যানেলে বিজয়ী হচ্ছে। এবং এই পূর্ণ প্যানেলে তাদের বিজয়ী করছে প্রকৃতার্থেই বাংলাদেশের নতুন প্রজন্ম, জেনজি, যেই প্রজন্ম কিনা 2024-এর 5ই আগস্ট ঘটনার নেতৃত্ব দিল। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে সাম্প্রতিক নির্বাচনগুলো অনুষ্ঠিত হলো, যেসব নির্বাচনে অংশ নিয়েছেন 87,000 জন, যারা কিনা সারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ধরেন ডাকসুতে নির্বাচনে অংশ নিয়েছিল 30,000 জন, আর এই যে পরশু জকসু নির্বাচনে 11,000, এছাড়া জাকসুতে 8,000, রাকসুতে
বিক্ষোভে 20,000, চাকসুতে 18,000 জন তরুণ তরুণী অংশ নিয়েছিল। এবং এরা কাদের প্রতিনিধিত্ব করেন? এরা প্রতিনিধিত্ব করেন জেনজির, যারা কিনা এবার যে ভোটাররা ভোট দেবেন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে, এদের 1/4 ভোটারই কিন্তু এই 18 থেকে 29 বছরের মধ্যে, মানে যাদের সংখ্যা প্রায় 3 কোটি। এখন আমি দেখছিলাম যে বাংলাদেশের একটি নিউজ ওয়েবসাইট বিডি টুডেতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর এম.এল. রায়হান তিনি বলছিলেন যে বাংলাদেশে গত 15-16 মাসে যত জরিপ অনুষ্ঠিত হয়েছে, প্রথম আলোর হোক, ইনোভেশন কনসাল্টিং এর হোক, IRI এর হোক, কিংবা যে জরিপে সম্প্রতি বলা হলো বিএনপিকেই নাকি 70% মানুষ ভোট দিয়ে দেবে, এই সবগুলোর চাইতে তো এই জরিপটিকে, মানে এই যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে যে জরিপ অনুষ্ঠিত হলো, মানে জরিপ তো নয়, ভোট অনুষ্ঠিত হলো, সেটাকেই তো সর্ববৃহৎ জরিপ হিসেবে চিহ্নিত করতে হবে, কারণ এগুলোই দেখা যাচ্ছে সবচেয়ে প্রতিনিধিত্বশীল। শুধুমাত্র যে 3 কোটি জেনজি জেনারেশনের প্রতিনিধিত্বকারী ব্যক্তিরা, মানে তরুণ তরুণীরা ভোট দেবেন আগামী নির্বাচনে, তাই নয়। এই জেনজি জেনারেশনের বলা হয় 35 বছরের নিচের পুরো জনগোষ্ঠীর ওপরেই তাদের ব্যাপক প্রভাব থাকে। এবং বাংলাদেশে যেই অংশটি গত কয়েক দফার নির্বাচনে তাদের পছন্দের দলকে ভোট দিতে পারেনি, কাজে ভোট দিতে বের হয়নি, তারা যে আসলে ঠিক কাদের ভোট দেবে, তারা যে ঠিক কোন রাজনৈতিক মতাদর্শে বা কোন রাজনৈতিক সংগঠনের সাথে ঘনিষ্ঠ হয়ে উঠেছে, সেটা জানবারও কিন্তু কোনো সুযোগ তৈরি হয় না। কিন্তু যদি আমরা এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের দিকে নজর দিই, তাহলে নিশ্চিতভাবেই বোঝা যায় যে এই জেনজি জেনারেশনের একটা বিরাট অংশ সর্বতোভাবে ছাত্র শিবিরের রাজনীতি, ছাত্রী সংস্থার রাজনীতি, জামায়াতে ইসলামীর রাজনীতির প্রতি তাদের পূর্ণ সমর্থন এবং পূর্ণ আস্থা ব্যক্ত করছে। এই অবস্থায় তারেক রহমান কি সত্যি বিএনপিকে জাতীয় নির্বাচনে বিজয়ী করে আনতে পারবেন? ধানের শীষ বাংলাদেশে বিরাট মার্কা, নৌকাও নাই এবারের নির্বাচনে, দাঁড়িপাল্লা কখনো বাংলাদেশের নির্বাচনগুলোতে তেমন ভালো ফল করে নাই, সেই সবকিছু মাথায় রেখেও মনে করাতে চাই যে 1990 সালে ডাকসু নির্বাচনে ছাত্র দল যখন বিপুল বিজয় পেয়েছিল, তখনও কিন্তু বাংলাদেশের রাজনীতিতে মনে করা হতো যে সাংগঠনিকভাবে দুর্বল, তখনও গুছিয়ে উঠতে না পারা খালেদা জিয়ার দল বিএনপি নিশ্চিতভাবেই 1991 সালে ক্ষমতায় আসতে পারবে না। সেই ক্ষমতায় আসবে বাংলাদেশের একেবারে তৃণমূল পর্যন্ত বিস্তৃত পুরনো দল আওয়ামী লীগ। কিন্তু ডাকসু নির্বাচনে যে ফল হয়েছিল, সে ফলেরই প্রতিফলন ঘটিয়ে 1991 এর নির্বাচনে কিন্তু খালেদা জিয়ার বিএনপি সবাইকে চমকে দিয়ে নির্বাচনে বিজয়ী দল হিসেবে বেরিয়ে এসেছিল। কাজেই জামায়াতে ইসলামীর দিকে, জামায়াতে ইসলামীর সাংগঠনিক দক্ষতার দিকে, জামায়াতে ইসলামীর প্রতি নতুন প্রজন্মের পূর্ণ সমর্থন এবং আস্থার বিষয়গুলো বিবেচনা করে তারপর বিএনপি নিজেকে নিশ্চিত বিজয়ী দল বলে মনে করছে কিনা, বা বিএনপির সমর্থক গোষ্ঠী যারা বিএনপির প্রতি, তারেক রহমানের প্রতি সমর্থন জানাতে ছুটে যাচ্ছেন, তারা ছুটে যাচ্ছেন কিনা, সেই প্রশ্ন আবারও আমার মনে হয় অনেকের মনে উস্কে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন। ছাত্র সংসদের নির্বাচনগুলো মোটেও বলছে না যে তারেক রহমানই হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী, বিএনপি হতে যাচ্ছে সংখ্যাগরিষ্ঠ দল এবং তাদের বিজয় খুব সহজেই তাদের ঘরে চলে আসবে। মুসলিম সাংবাদিক, সাহসী সাংবাদিক, সময়ের সেরা সাংবাদিক জনাব মাহমুদুর রহমান এক প্রকার চপেটাঘাত মেরেছেন তারেক রহমানের উপর। দর্শক, মাহমুদুর রহমানের একটা বক্তব্য জামাত শিবিরের লোকজন ব্যাপকভাবে শেয়ার করছে এবং প্রশংসা করছে যে তারেক রহমানের সামনে বসে সাহসী উচ্চারণ। কি সাহসী উচ্চারণ? যে আজকে আমি বক্তব্য দিব না, কয়েকজনের নাম বলে যাবো জাস্ট। কি নাম? সংগ্রাম সম্পাদক, সাবেক সংগ্রাম সম্পাদক, প্রবীণতম সম্পাদক ছিলেন তখন জনাব আবুল আসাদের উপর যে নির্যাতন, তখন যে পুরো মিডিয়া চুপ ছিল, সেই নামটা বলে গিয়েছেন। আরো কয়েকজনের নাম বলেছেন, বিশেষ করে আবুল আসাদ এবং রুহুল আমিন গাজীর নাম বলার কারণে বিএনপির লোকজন, জামাতের লোকজন খুশি এবং মাহমুদুর রহমানের বক্তব্য শেয়ার করছে। কিন্তু আমি আসলে ঘটনা এটা সিম্পল হিসেবে দেখি। আরো জোরালো এবং কঠিন চপেটাঘাত করেছেন তারেক রহমানের উপরে মাহমুদুর রহমান। সেটা আগে বলি, তারপরে আবুল আসাদ এবং রুহুল আমিন গাজী আরো যে নাম বলেছেন এটার তাৎপর্য নিয়ে আলোচনা করি। মাহমুদুর রহমান আসলে শুধু তারেক রহমানের কাছে চপেটাঘাত করেনি, প্রথমত ডেইলি স্টার থেকে শুরু করে দালাল মিডিয়াগুলোর সামনে তাদেরকে পাশে বসিয়ে একদম জায়গা মতো ঔষধ দিয়ে দিয়েছেন, মলম দিয়ে দিয়েছেন। প্রথমে তারেক রহমানকে যে ধলাইতে দিয়েছেন মাহমুদুর রহমান, এটা একটু ব্যাখ্যা করি। মাহমুদুর রহমানকে এটা ওসমান হাদির দায়িত্ব নিয়েছে অনেকটা, আর ওসমান হাদি রোল প্লে করছে। হ্যাঁ, মাহমুদুর রহমানের কিছু প্যারাডাইম শিফট নিয়ে আমি সমালোচনা করেছি, সেই সমালোচনা উইথড্র করিনি এখনো। কিন্তু আসলে মাহমুদুর রহমান আপাতমস্তক ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। সেখানে বিএনপি তারেক রহমানের প্রতি একটু সফট কর্নার দেখালেও ভারতের আধিপত্যবাদের বিরোধিতার জায়গা থেকে মাহমুদুর রহমান কোনোদিন দূরে সরে যেতে পারেন না, তাকে বিশ্বাস করা যায়। তো দর্শক, তারেক রহমানকে মাহমুদুর রহমান সবার সামনে, ক্যামেরার সামনে, জাতির সামনে বুঝিয়ে দিয়েছেন তারেক রহমান আপনি কিছু জানেন না। অতএব তারেক রহমান বিপ্লবের মাস্টার মাইন্ড, হাসিনা পতন আন্দোলন করেছে, অমুক তমুক না। মাহমুদুর রহমান তারেক রহমানকে স্পষ্ট বলেছেন। মাহমুদুর রহমান বক্তব্যের মধ্যে ব্যক্তিত্ব দেখেছেন। অন্যান্য চাটুকার সাংবাদিকরা বলে যে মাননীয় চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান, মানে সেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেরকম তেল দিত মোজাম্মেল বাবুরা, ওই রকম তেল মারা মাননীয় চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান। যদি তারেক রহমান থামিয়ে দিয়েছেন যে মাননীয় চেয়ারম্যান বলবেন না,
ইটস গুড সাইন। কিন্তু মাহমুদুর রহমান ওইসব কিছু বলে না। মাহমুদুর রহমান ফখরুল ইসলাম আলমগীর, ফখরুল ভাই, আলমগীর ভাই তারেক রহমানকে একটা পরামর্শ দিতে চাই, ছোট ভাইয়ের মতো স্নেহ করে কথা বলছেন, এটা তার গায়রত। তো মাহমুদুর রহমান বলছেন যে তারেক রহমান আপনাকে একটা পরামর্শ দিতে চাই। শেখ মুজিবের সাথে তুলনা করেছেন। শেখ মুজিব 1971 সালে যুদ্ধের সাথে শেখ মুজিবের সম্পর্ক ছিল না, জানতেন না কিভাবে দেশে যুদ্ধ হয়েছে, কিভাবে কি ঘটেছে, তিনি জানার চেষ্টাও করেননি। দেশে আসার পর তাকে ভারত এবং তার কাছের লোকজন যা বুঝিয়েছে মনে করেছে ওইটি মুক্তিযুদ্ধ। তো এই জন্য তিনি বাস্তবতা থেকে দূরে ছিলেন, যার ফলে পতন হয়েছে, টিকতে পারেনি। তারেক রহমান এখন ওই দিকে যাচ্ছে। বলছেন যে তারেক রহমান আপনি 17 বছর কি হয়েছে আপনি জানেন না, তা আপনার আশেপাশের লোক আপনাকে যা জানিয়েছে আপনি ওইটাই জানেন, ওইটাই বিশ্বাস করেছেন। ভালো হয়ে যান, সতর্ক হয়ে যান, নইলে বিপদ আছে। এটি মূল কথা মাহমুদুর রহমানের। তাহলে কথাটা কি দাঁড়ালো, যে 17 বছর কি ঘটেছে আপনি জানতেন না। এখান থেকে মাহমুদুর রহমানের বক্তব্য থেকে স্পষ্ট যে বাংলাদেশে হাসিনা পতন আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, জুলাই আন্দোলন, এগুলোতে তারেক রহমান আসলে ওইভাবে কোনো মুখ্য ভূমিকা নাই। এবং আরো কি হয়েছে, কিভাবে কি হয়েছে এটা তারেক রহমান জানেন। এমনকি ভারত কিভাবে কি করেছে ওটাও তিনি জানেন না। তাকে যা মির্জা ফখরুল্লাহ বুঝিয়েছে ওইটাই জানেন, কিন্তু এটা ভুল। যেহেতু তারেক রহমানের এবং বলেছে আপনার আশেপাশের লোক যা বুঝিয়েছে এবং সেটা সঠিক না, এর মানে তারেক রহমানের আশেপাশে সব ভারতের দালাল, আর ভারতের দালালেরা তারেক রহমানকে ভুল বুঝিয়েছে। এবং এই ভুলের ফলে সামনে তারেক রহমান ক্ষমতা আসলেও 1.5 বছরের বছর টিকতে পারবেন না, গণঅভ্যুত্থানের মাধ্যমে তার পতন হবে। এর চাইতে করুণ পরিণতি হতে পারে। অতএব তারেক রহমান কিছু জানেন না, এটা একটা চপেটাঘাত। আর আপনাকে ভুল বুঝাচ্ছে, এর মানে আপনি ভুলের মধ্যে আছেন, আপনার সামনে বিপদ। এই তিনটা হচ্ছে মাহমুদুর রহমানের বক্তব্যের কি পয়েন্টস, দ্যাটস ভেরি সিগনিফিকেন্ট। আমি বিশ্বাস করি তারেক রহমান একদিন বুঝবে যে মাহমুদুর রহমান কি বলেছেন, তখন ইতিহাসে এটা বিশ্লেষণ হবে যে একদিন একটা প্রোগ্রামে মাহমুদুর রহমান এভাবে তারেক রহমানকে মুখের উপর সতর্ক করেছিলেন, কিন্তু সেই সতর্কবার্তা নেন। যে রহমানের ইতিহাস যদি পড়েন, শেখ মুজিবের ইতিহাস যদি পড়েন, এমনকি ওসমানাদের ইতিহাস যদি পড়েন, এগুলো বলা হয় যে অমুকে তাকে সতর্ক করেছিল কিন্তু তিনি কানে দেননি। এটাও একদিন পড়বে বিএনপি যে মাহমুদুর রহমান তারেক রহমানকে সতর্ক করেছিল, আপনার আশেপাশে যারা আছে তাদের ব্যাপারে সতর্ক হন, আপনি কিছু জানেন না, আপনাকে ভুল বোঝানো হচ্ছে। গত 17 বছরের ইতিহাস আপনি জানেন না কিভাবে কি ঘটেছে, কারা দেশে সংগ্রাম করেছে, এটা জানেন না বলে আপনি আজকে হুজুরদের মৌলবাদী বলছেন, আপনি দক্ষিণ পন্থার বা ইসলামপন্থীদের উগ্রবাদী বলছেন, আপনি বামপন্থী ভারতপন্থী রাজনীতি করছেন, আপনি জানেন না বলে আপনি জনগণের পালসের বিরুদ্ধে রাজনীতি করছেন। আপনার ধ্বংস, আপনার পতন অনিবার্য। এটা একদিন ইতিহাসে স্টাডি হবে, বিএনপির ইতিহাসে। দর্শক, এরপরে মাহমুদুর রহমান আমার দেশে প্রথম আলো, ডেইলি স্টারকে, কালের কণ্ঠ, এই বাল মিডিয়া কিংবা বসুন্ধরা মিডিয়া এদেরকে ধোলাই দিয়েছেন যে আবুল আসাদকে তার অফিস থেকে দাড়ি ধরে টেনে পুলিশে দেওয়া হয়েছে, তারপরে জেল খেটেছেন, স্ত্রীর মৃত্যুর সময় পাশে থাকতে পারেননি, অসুস্থতার সময় পালিয়ে থাকতে হয়েছে। এই যে ভয়ানক নির্যাতন, এই বিষয়ে বাংলাদেশের মিডিয়াগুলো, দালাল মিডিয়াগুলো কিচ্ছু বলেনি, অথচ তারা বলতে পারত। প্রবীণ সম্পাদক কিচ্ছু বলেননি। এইভাবে এইরকম একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মাহমুদুর রহমান আবুল আসাদের কথা বলেছেন, রুহুল আমিন গাজীর কথা বলেছেন, শফিক রেহমানের কথা বলেছেন, কনক সরোয়ারের কথা বলেছেন। আজকে কনক সরোয়ার, এদেরকে তো বিএনপি দেখতে হবে না, অথচ তারেক রহমানের বক্তব্য লাইভ করার কারণে কনক সরোয়ার জীবন তছনছ করে দিয়েছে। অতএব আজকে তারেক রহমান মাহমুদুর রহমানের এই বক্তব্য থেকে যদি শিক্ষা না নেন এবং উপলব্ধি না করেন যে আমি মুসলিমদের জন্য কি করেছি, এবং স্পষ্টভাবে সতর্ক করেছেন এই বিতর্কিত মিডিয়াগুলো যারা এই ভূমিকা পালন করেছে, যারা সাংবাদিকদের উপর জুলুম দেখেও না দেখার ভান করেছে, মুখে কুলু পেটেছিল, আজকে তাদের কথা বিশ্বাস করেন তারেক রহমান। আর তাদের কথা বিশ্বাস করার কারণেই আপনি কঠিন পরিস্থিতি পড়তে পারেন, সামনে আপনার জন্য বিপদ অপেক্ষা করছে। শেখ মুজিবের যে পরিণতি হয়েছিল সেই ওই পরিণতি হতে পারে। মাহমুদুর রহমান এরকম একটা অ্যানালজি দিয়েছে। তার আমার বিশ্লেষণ হচ্ছে, এটা লিখে রাখেন, যদি বাই চান্স, যদি এটা সুযোগ নেই সুষ্ঠু নির্বাচন হলে তারেক রহমান ক্ষমতা আসেন, তাহলে 1 থেকে 1.5 বছরের মধ্যে গণঅভ্যুত্থানের মাধ্যমে তারেক রহমানের পতন হবে। আর গণঅভ্যুত্থানের মাধ্যমে কারো পতন হলে তখন তার অবস্থা হয় হাসিনার মতো, নইলে মুজিবের মতো। মানুষ যখন সমালোচনার মুখে এনেছে, ঠিক তখন ফখরুল ইসলাম আলমগীর যেন ওই কাটা ঘায়ের উপরে একটা মলমের প্রলেপ দিয়ে তিনি এটাকে একটু ঢাকার চেষ্টা করলেন, অর্থাৎ আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করলেন। এবার আসুন আমরা আমির খসরু মাহমুদের একটা বক্তব্য শুনি, তিনি গণভোটের ব্যাপারে কি বলছে দেখুন। গণভোট বলে কিছু নাই, গণভোট বলে কোনো আলোচনার বিষয় নেই। এটা ওখানেও কোনো এজেন্ডা ছিল না, এখন গণভোটের কোনো এজেন্ডা নেই। আর যেটা ছিল একমাত্র সেটা নির্বাচনের দিন যদি হয়, সেটার উপরে ঐক্যমত হয়েছে, ওর পরিপ্রেক্ষিতে সভা শেষ হয়েছে, এরপরে নতুনভাবে ঐক্যমত হওয়ার কিছু নাই। যেটা ঐক্যমত হওয়ার অতটুকু হয়েছে, চ্যাপ্টার ওখানে ক্লোজ হয়েছে। তাহলে আমির খসরু মাহমুদ যখন গণভোটের ব্যাপারে এই ধরনের নেতিবাচক মন্তব্য করেন, তখন কি আমাদের আর কিছু বুঝতে বাকি থাকে যে এই বিএনপি গণভোটের ব্যাপারে কি চিন্তা ভাবনা করছে? আচ্ছা, নেতার কথা যেরকম, নেতাদের কথারই তো প্রতিফলিত হয় কর্মীদের মুখে। এবার আসুন আমরা ওই যে যুব দলের যে ছেলেটা, ওই যে নয়ন নাম, যে এই সে কি বলছে গণভোটের ব্যাপারে, আসুন তার কথা শুনি একটু। আমার মনে হয় যে এই মুহূর্তে গণভোট নামে একটা ফাজলামি করা, জাতির সাথে একটা তামাশা করা। জাতি যাচ্ছে এখন জাতীয় নির্বাচন, জাতীয় যাচ্ছে ব্যালটের মধ্যে দিয়ে ভোট। সেই ভোটের বাইরে গিয়ে গণভোট বলেন বা এক্সওয়াইজেড যে পায়তারাই করুক না কেন, এই পায়তারাকে বাংলাদেশের জনগণ রুখে দেবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। হ্যাঁ, শুধু এখানেই কিন্তু শেষ নয়, শুধু নয়নই এরকম বলছে না। এবার আমাদের মির্জা আব্বাস ভাইয়ের যে ওয়াইফ আফরোজা আব্বাস, তিনিও দেখুন পোস্ট করেছেন, আচ্ছা
তাহলে এই যে নেতারা, এই মানের নেতারা যখন এই ধরনের কথা বলছেন, গণভোটকে না জয়যুক্ত করতে বলছেন, শুধু এখানেই শেষ নয়। একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা প্রত্যেকেই এই ভিডিওটি দেখেছেন। কোন এক জেলার, সম্ভবত ওইটা শ্রীবর্দী থানার একটা উপজেলার একজন নেতা, তিনি তার নির্বাচনী ক্যাম্পেইনে গিয়ে তিনি তার কর্মী সমর্থকদেরকে বোঝাচ্ছেন যে না ভোট জয়যুক্ত না হলে কি হবে আর হা ভোট জয়যুক্ত হলে কি হবে। তিনি বলছেন সেখানে যে যদি না ভোট জয়যুক্ত করতে না পারি আমরা, তাহলে দেশ আর দেশ থাকবে না, ৭১ সব হারায় যাবে, ৭২-এর সংবিধান হারিয়ে যাবে, শেখ মুজিবুর রহমানকে ওরা হারিয়ে দেবে, ইত্যাদি ইত্যাদি। তো এই যখন তাদের নেতাকর্মীদের অবস্থা, তারা গণভোটকে না ভোটে রূপান্তরিত করার জন্য যখন এই ধরনের ক্যাম্পেইন চালাচ্ছে, এবং এটা কিন্তু অত্যন্ত সুকৌশলে তারা গণভোট এবং এই জাতীয় নির্বাচন একই দিনে করার জন্য তারা গোঁ ধরেছিল বিএনপি, এবং তারা এক প্রকার মানে কোট করেছিল যে এটা লাগবেই, একই দিনে হতে হবে। উদ্দেশ্যটা কিন্তু ওইটাই ছিল, যে কোনো ভাবে ওইটার গুরুত্ব নষ্ট করে দেওয়া। জামাত ইসলাম কিন্তু ওই সময় বলেছিল যে একই দিনে যদি গণভোট এবং জাতীয় নির্বাচন হয়, তাহলে কিন্তু এই গণভোটের কোনো গুরুত্ব থাকবে না। এবং আপনি মনে করেন যে এখন তো পরিবেশ পরিস্থিতি যেটা, সেটা সুষ্ঠু নির্বাচন কিন্তু আমরা আশা করতে পারি না এখনো পর্যন্ত। সেখানে ব্যালট ছিনতাই হয়ে যাবে। বিএনপি নেতাকর্মীদের মুখে আমরা যে ধরনের হুমকি ধামকি শুনছি যে অমককে নির্বাচনে যেতে দিব না, এই যে বিএনপির এই মহিলা নেত্রী, দেখুন সে কি বক্তব্য দিচ্ছে, তার উদ্দেশ্যটা দেখুন, উদ্দেশ্য বুঝতে পারবেন। খালি বলছি 22 তারিখ থেকে আপনারা নির্বাচনের মাঠে থাকবেন, সাধারণ মানুষ, গরিব দুঃখী মানুষ, গুন্ডা পান্ডা ক্যাডার সন্ত্রাস চোর ডাকাত অন্য দলের মানুষ যেই হোক সবাইকে কাছে টেনে নিয়ে আমাদের দলের জন্য যেটা ভালো হয় সেটা করতে পারবেন তো ইনশাআল্লাহ। তো এই বক্তব্য কি মিন করে? তার মানে যে কোনো ভাবে নির্বাচনের দিন ব্যালট বাক্স ছিনতাই হয়ে যাবে। তো ব্যালট বাক্স যখন ছিনতাই হয়ে যাবে, তখন তো সিল মারবে শুধু ধানের শীষে, আর গণভোটে ওই না ভোটে নার উপরে। অর্থাৎ এটিই ছিল পরিকল্পনা। এই পরিকল্পনার আলোকেই গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে রাখার পরিকল্পনা করা হয়েছিল। তার মানে আমরা এটি নিশ্চিত থাকতে পারি, যদি সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে না ভোট জয়যুক্ত হবে, হ্যাঁ হেরে যাবে। আর যদি সুষ্ঠু নির্বাচন হয়, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয়, যদি ব্যালট বাক্স ছিনতাইয়ের হাত থেকে যদি রক্ষা করা যায়, পেশি শক্তির হাত থেকে যদি নির্বাচনকে রক্ষা করা যায়, ম্যানেজড নির্বাচন যদি না হয়, তাহলে সেখানে হা জয়যুক্ত হবে গণভোটে। হা জয়যুক্ত হলে বাংলাদেশের একটা আমূল পরিবর্তন ঘটবে, যে পরিবর্তনের জন্য মানুষ মুখিয়ে আছে এবং মানুষ তাদের জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমেছিল। সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ, আমি কিন্তু প্রমাণ ছাড়া একটা কথাও বলি নাই, দয়া করে আপনারা আমাকে গালি দিবেন না। এগুলো আপনারা বলছেন, সেটি আমি দেখালাম। আপনারা এটি নিশ্চিত করতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, যে তাহলে আপনি বলছেন যে আপনার হ্যাঁ ভোটের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, আপনারাই এগুলো করেছেন। হ্যাঁ অবশ্যই এই কৃতিত্ব আপনারা দাবি করতেই পারেন। ছাত্র দলের অনেক নেতাকর্মী জীবন দিয়েছে, স্বেচ্ছাসেবক দলের, বিএনপির অনেক নেতাকর্মী এখানে জীবন দিয়েছে। তাহলে সেই জীবন দেওয়ার পরে আপনারা এটার দাবিদার, হকদার। কিন্তু যখন আপনি এবং আপনার নেতাকর্মীদের মুখ থেকে আমরা দুই ধরনের বক্তব্য শুনি, তখন আমরা কারটা গ্রহণ করব? মির্জা ফখরুল ইসলাম আলমগীরটা যদি আমরা গ্রহণ করি, তাহলে আমির খসরু মাহমুদও তো দলের ভিতরে একজন সিনিয়র পারসন, তার কথা কেন ফেলে দিব? আফরোজ আব্বাসের কথা কেন ফেলে দিব? রবিউল ইসলাম নয়নের কথা কেন ফেলে দিব? আবার ওনাদের কথা যদি ফেলে দেই, তাহলে আপনার কথায় আশ্বস্ত হবার কি কারণ থাকতে পারে যে এরপরে আর বলবে না? কারণ আপনার ওই বক্তব্যের পরেই কিন্তু রবিউল ইসলাম নয়ন এটি বলেছে। সুতরাং আমরা মনে করি বিএনপির উচিত ধোঁয়াশা তৈরি না করে জনগণকে পরিষ্কারভাবে এটি বলা যে আপনারা অবশ্যই হ্যাঁ ভোটে ভোট দিবেন, হ্যাঁ জয়যুক্ত করবেন, হাঁকে জয়যুক্ত করতে হবে, এরকম বলিষ্ঠ ভূমিকা নিতে হবে এবং মানুষকে নির্দেশনা দিতে হবে। তাহলেই একমাত্র জনগণ বিশ্বাস করতে পারবে যে আপনারা হ্যাঁ এর পক্ষে আছেন।